আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের গল্পের নাম অভিশপ্ত লাইব্রেরি। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তখন ঠিক রাত 12টা বাজে। কলেজ শেষ হয়ে গিয়েছিল। পুরনো গ্রন্থাগারটি অন্ধকারে ঢাকা ছিল। দরজাটির সামনে 4টি ছায়া দাঁড়িয়েছিল। দরজা খুলতেই পচা বই এবং আর্দ্র বাতাস বেরিয়ে এলো। এই জায়গাটা অনেক দিন ধরে বন্ধ, কিন্তু মনে হচ্ছে এখানে কি কেউ আসছে। ইএমএফ মিটার হঠাৎ বিকট শব্দ করে উঠল, টিক টিক টিক। স্যার, এটা সবে শুরু হয়েছে। হ্যাঁ, আর এটা তো কেবল শুরু। কলেজের সিনিয়ররা নতুন শিক্ষার্থীদের কাছে নিয়মগুলো ব্যাখ্যা করছিলেন। 3য় তলা সম্পর্কে একটি নিয়ম মনে রাখবেন: গ্রন্থাগারের কাছে যাচ্ছে যাবেন না, এমনকি দিনের বেলাতেও না। আর রাতের কথা তো ভুলেই যান। কেন, ওখানে কি কেউ আছে? কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো সতর্কীকরণ চিহ্ন নেই। আছে শুধু ভয়, যা প্রতি বছর পূর্ববর্তী ব্যাচ থেকে পরবর্তী ব্যাচের কাছে হস্তান্তর করা হয়। কিছু মেয়ে একে অপরের হাত শক্ত করে ধরেছিল। সবার মুখে শুধু ভয়, কিন্তু সেই একই ভিড়ের মধ্যে অভয় সবাইকে দেখছিল। সে ভয় পায়নি, সে শুধু ভাবছিল। তার চোখে ভয়ে ভরা ঝিলিক ছিল না, বরং তা ছিল কৌতূহল থেকে উদ্ভূত। যদি সত্যিই সেখানে কিছু থেকে থাকে, তবে তা কেউ কখনো খুঁজে পায়নি। তুমি কেন খোঁজ নাওনি? সিমরান জিজ্ঞেস করল। লোকেরা ভয় পায় বলে অভয়ও ভয় পায়, প্রশ্ন করবেন না, অন্য একজন বলল। কিন্তু সিমরান, ভয়ের কারণে সত্যকে বদলানো যায় না, অভয় উত্তর দিল। অভয় এমন কেউ ছিল না যে ভয় পেত না, তবে সে শৈশব থেকেই ভয়কে চিনত। তার পিতামহ পণ্ডিত হরিশ্চন্দ্র বর্মা ছিলেন একজন তান্ত্রিক। রাতে অভয় তার পাশে বসে গল্প শুনত। দাদু বলতেন, সব ছায়াই ভূত নয় এবং সব ভয়ই মিথ্যা নয়। অভয় নিজের চোখে দাদুকে গ্রামের মহিলাদের ওপর থেকে ভূত তাড়াতে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে দাদু চলে গেলেন, আর গল্পগুলো শুধুই গল্প হয়ে রয়ে গেল। অভয়ের জন্য সবই এখন অতীত। তবে মনে একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। কয়েকদিন পর কলেজের ক্যান্টিনে 4 জন বন্ধু বসেছিল। বন্ধু, ওই লাইব্রেরিটা নিয়ে কথা বলো না, নইলে রাতে আমি ঘুমাতে পারবো না। সিনিয়ররা বোকা নন অভয়, কিছু একটা ঘটেছে। সেজন্যই সত্যটা তোমার জানা দরকার, এটা প্রয়োজনীয়। আর যদি সত্যিই কিছু ঘটে যায়, তখন আমরা তা জানব এবং বিশ্বাস করব। অন্তত আমরা সত্যটা জানতে পারব। ওরা 3 জনই তখনও ভয় পাচ্ছিল। তারপর অভয় তার শৈশবের কথা বলতে শুরু করল। আমার দাদা একজন ওঝা ছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে ভয়ের চেয়ে সত্যকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ আত্মা হয়। তাহলে তবুও সে নিশ্চয়ই কোনো কারণে সেখানে থেকে গিয়েছিল। ধীরে ধীরে বন্ধুদের ভয়গুলো প্রশ্নে পরিণত হতে শুরু করল। যদি আমরা শুধু দেখতে যাই, দিনের বেলায়? না, আমাদের রাতেই যেতে হবে, কারণ দিনের বেলায় কেউ হয়তো আমাদের দেখে ফেলবে। আমরা অধ্যক্ষ ও শিক্ষকদের অনুমতি নিয়ে সেখানে গিয়ে সত্যটা জানার চেষ্টা করব। পরের দিন ওরা 4 জন সরাসরি প্রশাসনিক ভবনে পৌঁছালে। সেখানে দেয়ালে বিগত বছরগুলোর ছবি ও কলেজের স্মৃতি জড়ানো ছিল। ঘরে অধ্যক্ষ ডাক্তার শর্মা এবং 2 জন সিনিয়র শিক্ষক বসেছিলেন। হ্যাঁ, বলো, কি হয়েছে? স্যার, আমরা 3য় তলার লাইব্রেরিটি নিয়ে কথা বলতে চাই। কলেজে ইতিমধ্যেই ভয় ছড়িয়ে পড়ছে। সিনিয়ররা নতুন ছাত্রছাত্রীদের ভয় পাইয়ে দিচ্ছে। যদি আমরা সত্যটা জানতে পারি, তাহলে হয়তো একটা সমাধান খুঁজে পাব। আদৌ সেখানে কিছু আছে কি নেই তা জানানো দরকার। তুমি এখানে পড়তে এসেছো, নিজের পথ খুঁজে নাও, এসবের দরকার নেই। কিন্তু স্যার, যদি সেখানে সত্যিই কিছু ঘটে থাকে, পুরো কলেজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, ভয় ছড়িয়ে পড়বে। বিপদ আছে এবং এর জন্য আমাদের জবাব দিতে হবে। অভয়, কিছু প্রশ্নের কোনো উত্তর থাকে করবেন। অধ্যক্ষ কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে বলবো যা শুনলে পরে সম্ভবত আপনি নিজেই এই ধারণাটি ত্যাগ করবেন। প্রায় 12 বছর আগে শেখর নামে একজন জুনিয়র লাইব্রেরিয়ান ছিলেন। শেখরকে রাতের শিফটে কাজ দেওয়া হয়েছিল। একদিন সকালে তাকে লাইব্রেরির ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার চোখ খোলা ছিল, কিন্তু সে কথা বলতে পারছিল না। পরে সে জানায়, রাতে যখন সে লাইব্রেরিতে একা ছিল, কেউ তাকে নাম ধরে ডেকেছিল। এর মাত্র কয়েক সপ্তাহ পরেই সে চাকরি ছেড়ে দেয়। সে বলতো যে সে কাউকে সেখানে বই পড়তে দেখত। সেদিন থেকে গ্রন্থাগারটি বন্ধ।
আমি তোমাদের চারজনকে শেষবারের মতো বলছি, এটা থেকে দূরে থাকো, অন্যথায় শাস্তিমূলক গ্রহণ করা হবে। ওরা চারজনই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। এখন কি? এখন আমাদের যা করার তাই করতে হবে। যদি কলেজ রাজি না হয় তবে কাজটা গোপনে করতে হবে। কলেজে নিষেধাজ্ঞার কয়েকদিন পর এক অন্ধকার রাতে যখন পুরো ক্যাম্পাস ঘুমিয়েছিল, কলেজের পেছনের গেটে একটি গাড়ি এসে থামল। ডাক্তার সিদ্ধার্থ মেহতা নিচে নেমে এলেন। লাইব্রেরিটা কি এখানে? হ্যাঁ স্যার, সেই জায়গাটা যেটাকে সবাই ভয় পায়। তাহলে চলো ভয়কে কাজে লাগাই। 5 জন গ্রন্থাগারের দিকে রওনা দিল। অনেক বছর পর দরজাটা খুলল। ভেতরের বাতাস পচে গিয়ে দমবন্ধকর ও ভারী হয়ে আছে। ডাক্তার সিদ্ধার্থ এক এক করে যন্ত্রপাতিগুলো বের করলেন। ইএমএফ মিটার, থার্মাল সেন্সর, ডিজিটাল রেকর্ডার, নাইট ক্যামেরা, মোমবাতি এবং লবণ। আমাদের কণ্ঠস্বর ছাড়া অন্য যে কোনো কণ্ঠস্বর এখানে রেকর্ড করা হবে। প্রথম রাতে ইএমএফ মিটারটি চালু হওয়ার সাথে সাথেই মিটারের কাঁটাটা হঠাৎ উপরে উঠে গেল। স্যার, এখানে তো এখন কোনো তার বা বিদ্যুৎ নেই। আমাদের ঠিক এটাই দেখতে হবে। হঠাৎ লাইব্রেরির টিউবলাইটটা জ্বলে উঠল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তা নিভে গেল। আমার মশালটা জ্বালালো, কিন্তু সেটাও ম্লান হয়ে নিভে গেল। বাইরে টর্চ লাইট কাজ করলেও ভেতরে কাজ করছিল না। মনে হচ্ছিল সেই শক্তি আলো সহ্য করতে পারে না। প্রথম রাতে তারা সকাল হওয়ার আগেই ফিরে এলো। দ্বিতীয় রাতে আবারও ক্যামেরা ও রেকর্ডার চালু করে সেট করা হলো। হঠাৎ তাক থেকে একটি বই পড়ে গেল, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। এই বইগুলো কিভাবে পড়ে গেল? রোহান তার মোবাইল ফোনটা বের করল, কিন্তু দেখল মাত্র কয়েক মিনিটে ব্যাটারি 20% থেকে সরাসরি 0% হয়ে বন্ধ হয়ে গেল। সবার ফোনই একসাথে বন্ধ হয়ে গেল। বোঝা গেল ওখানকার উপস্থিতি শক্তি শুষে তবে ডিজিটাল রেকর্ডারটি চলছিল। হঠাৎ রেকর্ডারে একটি ফিসফিস শব্দ শোনা যেতে শুরু করল, কিন্তু কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। সবার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। স্যার, ওই কণ্ঠস্বর, ওটা আমাদের নয়। তৃতীয় রাতে পরিস্থিতি আরও বদলে গিয়েছিল। তারা যখন লাইব্রেরিতে ঢুকল, দেখল টেবিল, চেয়ার ও বইপত্র সব মাটিতে ইতস্তত ছড়ানো। ডাক্তার সিদ্ধার্থই এমএফ মিটার ও রেকর্ডার বসালেন। আজ দুটিতেই প্রচুর নড়াচড়া দেখা গেল। 5 জনেরই মনে হচ্ছিল যেন কেউ একজন আশেপাশে হেঁটে বেড়াচ্ছে। এক শীতল বাতাস তাদের স্পর্শ করে গেল এবং গায়ের লোম খাড়া হয়ে উঠল। এই চেতনা আজ আরও সক্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, সে আমাদের নিজের উপস্থিতির কথা জানাচ্ছে। পরের দিন থেকে পুরো কলেজে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। মনে হচ্ছিল যেন ক্লাসরুমের শেষ বেঞ্চটায় কেউ বসে আছে। কেউ কেউ শৌচাগারের বন্ধ দরজার ওপাশে মানুষের হাঁটার শব্দ শুনল। রাতে ক্যাম্পাসে যেন কোনো মেয়ের কান্নার শব্দ ভেসে আসছিল। হস্টেলের জানালায় অদ্ভুত ছায়া দেখা যেতে শুরু করল। ছাত্রছাত্রীরা শিক্ষক ও অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে লাগলো। ভয়টা আর গোপন ছিল না। কলেজ প্রশাসন অভয় ও তার বন্ধুদের আবার ডেকে পাঠালো। ক্যাম্পাসে যা কিছুই ঘটছে তা আপনাদের জানা উচিত। অনেক ছাত্রছাত্রীর অভিযোগ আসছে। এখন সত্যি করে বলুন, আপনারা কি করেছেন? স্যার, আমরা লাইব্রেরিটা খুলেছিলাম। আমাদের ডাক্তার সিদ্ধার্থ সম্পর্কে সব বলতে দিন। ব্যাপারটা এখানেই থামবে না। যা কিছু ঘটছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা হবে। শিশুদের জীবন বিপন্ন হলে এর জন্য তোমরাই দায়ী থাকবে। ভয় এখন গ্রন্থাগারের দেয়াল ছেড়ে ক্যাম্পাসের সর্বত্র ছড়িয়ে পড়েছে। নিরুপায় হয়ে কলেজ প্রশাসন ডাক্তার সিদ্ধার্থকে আবার ফোন করল। ডাক্তার, এখন এটা কিভাবে থামানো যেতে পারে? এটাকে থামানোর আগে এর উৎস বুঝতে হবে। আমি একজন তান্ত্রিককে চিনি, সত্যদেব বাবা। তিনি এই আত্মার সত্য জানতে পারবেন। পরদিন সকালে সত্যদেব বাবা একটি সাদা ধুতি পরে, কাঁধে ব্যাগ, কপালে ছাই নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে এলেন। তার চোখগুলো দেখে মনে হচ্ছিল তিনি অনেক কিছু দেখেছেন। তিনি বললেন, আত্মা ভয় পাচ্ছে না, সে রেগে আছে। এ কথা শুনে অধ্যক্ষের হাত কাঁপতে লাগল। বাবা প্রথমে সোজা 3য় তলার লাইব্রেরির দিকে রওনা দিলেন। দরজার কাছে পৌঁছে তিনি দরজার সামনে লবণের একটি রেখা টানলেন, মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করলেন। হঠাৎ পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
ডাক্তার সিদ্ধার্থের ইএমএফ মিটারটি আরও দ্রুত বাজতে শুরু করল এবং রেকর্ডার থেকে স্পষ্ট শব্দ আসতে লাগল। বাবা, এটাই তো? হ্যাঁ, এবং উনি আমাদের শুনছেন। বাবা সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ রেকর্ডারে একটি স্পষ্ট ও ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো। আমি এখানে বাধা ছিলাম। সবার শ্বাস বন্ধ হয়ে গেল। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার সাথে? আত্মাটি উত্তর দিল, আমি 20 বছর আগে এখানে গ্রন্থাগারিক ছিলাম। আমি অধ্যাপক ছিলাম। ওটা আমার দোষ ছিল না। আমি অভিযোগ করেছিলাম, কিন্তু আমাকেই দোষারোপ করা হলো। ওটা তো মাত্র এক রাতের ব্যাপার ছিল। আমাকে বলা হয়েছিল ঘরটি সম্পূর্ণ খালি, আর ওটা একটা আত্মহত্যা ছিল, কিন্তু ওটা খুন ছিল। আমার যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়াও হয়নি। সত্যও কখনো প্রকাশ, ন্যায় বিচারের আশায় আত্মাটি এত বছর ধরে সেখানে আটকে ছিল। আর যখন অভয় এবং তার বন্ধুরা লাইব্রেরিতে ঢুকেছিল, তখন সে জাগ্রত হয়। বাবা বললেন, আজ রাতেই এর শেষ করতে হবে। রাত ঠিক 2:30 লাইব্রেরির মাঝখানে একটি যজ্ঞকুণ্ড তৈরি করা হলো। নতুন পোশাক, একটি প্রদীপ এবং পবিত্র জল আনা হলো। ডাক্তার সিদ্ধার্থ রেকর্ডারটি চালু রাখলেন। বাবা মন্ত্রোচ্চারণের মাধ্যমে আত্মার দাহের আচার সম্পন্ন করলেন এবং তাকে মুক্তি দিলেন। এর পরপরই পুরো গ্রন্থাগারটি শান্ত হয়ে গেল। ইএমএফ মিটারের কাঁটা নেমে গেল এবং রেকর্ডারে আর কোনো শব্দ রইল না। দীর্ঘ 20 বছর পর লাইব্রেরিটি চিরতরে শান্ত হল। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।